আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, আগামীতে আওয়ামী লীগের রাজনীতি, বিএনপি আওয়ামী লীগের মধ্যে সম্পর্ক বা তারেক রহমান সাহেব এবং সজীব ওয়াজেদ জয়ের মধ্যে আগামীতে কী ধরনের বন্ধুত্ব হতে পারে, এই বিষয়গুলো নিয়ে আড়ালে আবডালে অনেক আলোচনা করেন। কিন্তু আমাদের দেশে যে প্রচলিত রাজনীতি, সেই প্রচলিত রাজনীতিতে আওয়ামী লীগ বিএনপির সম্পর্কটি অনেকেই অসম্ভব বলে মনে করেন। অতীতে অনেকে চেষ্টা করেছেন কিন্তু সফল হননি। বেগম খালেদা জিয়ার সঙ্গে শেখ হাসিনার একটি সুন্দর সম্পর্ক স্থাপন করার জন্য এরশাদ জামানাতে বাংলাদেশের সবচেয়ে প্রথিতযশা সাহিত্যিক, সাংবাদিক, কবি, বুদ্ধিজীবী, আইনজীবী এদের একটা গ্রুপ হয়েছিল, চ্যানেল হয়েছিল, এবং সেই গ্রুপের প্রধান ছিলেন কবি ফয়েজ আহমেদ, সাংবাদিক ফয়েজ আহমেদ। তার প্রেক্ষিতে কয়েক দফা বৈঠক হয়েছিল এবং কিছুটা বরফ গুলেছিল, কিন্তু পরবর্তীতে আসলে সেই সম্পর্কটি থাকেনি। বরং বিএনপি দ্বারা আওয়ামী লীগ যত ক্ষতিগ্রস্ত হয়েছে, আর আওয়ামী লীগ দ্বারা বিএনপি যত ক্ষতিগ্রস্ত হয়েছে, এত ক্ষতি অন্য কেউ কখনো এই দুটো দলের করেনি। এখন আওয়ামী লীগের খুবই ক্রান্তিকাল। আওয়ামী লীগের যতটা না ক্রান্তিকাল, বিএনপির জন্য আপাত দৃষ্টিতে খুব শুভকাল মনে হলেও এই শুভকাল বেশি দিন থাকবে না। অবস্থা ঠিক সেই রকমই হবে, ভিন্ন ফরম্যাটে, যেভাবে ১১ সময় হয়েছিল। আপনারা জানেন যে ১১ সময় মঈনুদ্দিন ফখরুদ্দিনের নেতৃত্বে যে সরকার গঠিত হলো, সেই সরকারের কর্মকাণ্ডের কারণে তারেক রহমান সাহেব নিজে, তার মা, তার ভাই, তার আত্মীয় স্বজন, পরিবার পরিজন মহা বিপদের মধ্যে পড়লেন। আওয়ামী লীগের যারা লোকজন কয়েকদিন খুব আনন্দ করল, এবং স্বয়ং শেখ হাসিনা তিনি বলার চেষ্টা করলেন যে ১১ যে সরকার, এটি তারই কর্মফল, তিনি চেয়েছেন বলে এরকমটি হয়েছে। কিন্তু আওয়ামী লীগের যে সুখ স্বপ্ন, সেই সুখ স্বপ্ন অল্প কয়েকদিনের মধ্যে ধূলিসাৎ হয়ে গেল, যখন শেখ হাসিনা নিজে গ্রেপ্তার হলেন এবং যখন আওয়ামী লীগের উপরে ১১ সরকারের খড়গ নেমে এলো। দেখা গেল যে বিএনপির উপর যে জুলুম অত্যাচার চলেছে, তার চাইতে আওয়ামী লীগের উপর আরও জুলুম অত্যাচার বেশি হওয়া শুরু করলো। ১১ সময় যে নিন্দনীয় কাজগুলো হয়েছে, তার মধ্যে সবচেয়ে নিন্দনীয় কাজ হলো -2 থিওরি। সেই সময়টিতে সুধী জনদেরকে দিয়ে রাষ্ট্র চালানোর চেষ্টা, রাজনীতিবিদদেরকে হেয় করার চেষ্টা, এবং মানুষের যে রাজনৈতিক চিন্তা চেতনার মধ্যে বিষ ঢুকিয়ে দেওয়া, যে রাজনীতিবিদ বলতে খারাপ, চোর, ডাকাত, গুন্ডা, বদমাশ, এই জিনিসগুলো ১১ সরকার এমনভাবে করলো। এবং সেই কাজ করার জন্য রাজনীতির যারা শীর্ষ নেতৃবৃন্দ, তাদের সবাইকে গ্রেপ্তার করা হলো, অনেকে তাড়িয়ে দেওয়া হলো, অনেকে পালিয়ে গেল, অনেকের ব্যবসা বাণিজ্য তছনছ করে দেওয়া হলো, এবং একই সঙ্গে তারা দেশের যারা শীর্ষস্থানীয় ব্যবসায়ী রয়েছেন, বড় বড় ব্যবসায়ী গ্রুপ, তাদেরকে দুর্নীতিবাজ আখ্যা দিয়ে তাদের ব্যবসা বাণিজ্যের ১২টা বাজিয়ে দিয়ে অর্থনীতির চরম সর্বনাশ ঘটালো। তো এরপর ১১ পরে ২০০৯ সনে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, কিন্তু ওই যে ১১ যে ভূত, যে ভূতগুলো সরকারের মধ্যে থেকে যায়নি। ফলে কি হলো, শেখ হাসিনা নামে গণতন্ত্র ছিলেন, কিন্তু কার্যত তিনি চেষ্টা করেছিলেন যে তার প্রতিপক্ষ যারা আছে তারা ভালো মানুষ নয়। বিএনপি মানে হাওয়া ভবন, বিএনপি মানে খাম্বা, বিএনপি মানেই নানা রকম লেখাপড়া নাই, কিচ্ছু নাই, ইত্যাদি বিভিন্ন কথাবার্তা। এর ফলে কি হলো, বিএনপি আওয়ামী লীগের মধ্যে যে দ্বন্দ্ব এবং সংঘাত, সেটা বাড়তে থাকলো। অন্যদিকে বিএনপি যারা লোকজন আছে, তারা প্রথম দিকে অর্থাৎ ১১ সময় তারা চেয়েছিল, আজ আমরা যেভাবে চাচ্ছি যে কোনো মূল্যে একটি নির্বাচন হোক এবং রাজনৈতিক দল ক্ষমতায় আসুক। এমনকি আওয়ামী লীগও চাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের তুলনায় যদি তারেক রহমান সাহেব ক্ষমতায় আসেন, তাহলে তাদের জন্য ভালো হবে। ঠিক ওই সময়টাতেও ১১ সময় বিএনপি চেয়েছিল যে ঠিক আছে, বিএনপি গেছে, আওয়ামী লীগ আসুক। তো তাদের সেই সুখ স্বপ্ন ২-৩ বছরের বেশি থাকেনি। সরকারের মধ্যে যে ভূতগুলো, সেই ভূতগুলোর কারণে তারা সেই সরকারের যারা প্রতিপক্ষ, তাদেরকে অবদমিত করেছে। দ্বিতীয়ত, তারা যে কাজটি করেছে, বিএনপির সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক খারাপ করে দিয়েছে, এবং অনাহত অনেকগুলো সমস্যা, যুদ্ধাপরাধ থেকে শুরু করে অনেকগুলো বিষয়ে আওয়ামী লীগ এমনভাবে ব্যস্ত রেখেছে যে রাজনৈতিক অঙ্গনে তারা রীতিমতো একা হয়ে গেছে। অন্যদিকে বিএনপি কি হলো, ১১ সময়টিতে তারা যেভাবে মিলিটারি সরকারকে ভয় পেত, কিছুদিন বাদে তারা দেখলো যে আরে শেখ হাসিনা সরকার তো মিলিটারি সরকার চেয়ে খারাপ।
মিলিটারি সরকারের সময় অ্যাটলিস্ট জুডিশিয়ারি ওকে ছিল, সম্মানিত লোকদের সম্মান করা হতো, কিন্তু এই জিনিসগুলো আর থাকছে না। তো এইভাবে তাদের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে, সেই দূরত্বটি বলতে গেলে এখন চরমে। এই চরম দূরত্বের সময় সবাই যেখানে আশা করছে যে বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগদেরকে আরও অত্যাচার করা হবে, জুলুম করা হবে। তো সেই ক্ষেত্রে যেটি হয়েছে যে হঠাৎ করে যখন এখন আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না, পারবে কি পারবে না, কি হবে ইত্যাদি নানা বিষয় নিয়ে যখন কথাবার্তা হচ্ছে, তখন বিএনপির যিনি প্রধান ব্যক্তি তিনি রয়টার্সের সঙ্গে একটি সাক্ষাৎকারে স্পষ্টভাবে বলেছেন যে যদি জনগণ চায়, জনগণের আশাকাঙ্ক্ষা যদি আওয়ামী লীগকে ঘেরা হয়, শেখ হাসিনার যারা ছেলে সন্তান রয়েছেন তারা যদি রাজনীতি করতে চায় তারা করবেন, এতে আমার করার কি আছে। এই কথা শোনার পর আওয়ামী লীগের যারা লোকজন আছেন তারা বিদায় খুশি হয়েছেন। আমি দেখলাম যে আওয়ামী লীগের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ সোশ্যাল ওয়ার্কার যারা ওইভাবে করাপ্টেড বা মানে দেশ ছেড়ে পালানোর মতো নয়, কিন্তু তারা দেশের মধ্যে সম্মানজনক আছেন, কিন্তু আওয়ামী লীগ করতেন, তারা যথেষ্ট সমাজে প্রভাবশালী এবং তাদের গুরুত্ব রয়েছে। তারা বেশ কয়েকজন তারেক রহমান সাহেবের এই ফটো কার্ড দিয়ে, যে ফটো কার্ড তৈরি করা হয়েছে যে শেখ হাসিনার ছেলে মেয়েদেরকে রাজনীতির ব্যাপারে তারেক রহমান সাহেবের যে গ্রিন সিগন্যাল, এই ব্যাপারে যে ফটো কার্ড, সেটা দিয়ে তারা বলছেন যে মনে করেছিলাম যে ভোট দিতে যাব না, কিন্তু এই বক্তব্যের পরে মনে হচ্ছে সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে, অর্থাৎ তিনি ভোট দিতে যাবেন এবং বিএনপিকে ভোট দেবেন। তো আমার কাছে মনে হচ্ছে যে এটা এই মুহূর্তে রাজনীতির একটা টার্নিং পয়েন্ট, এবং বিএনপি যেভাবে আওয়ামী লীগের জন্য ছাড় দিতে চাচ্ছে এবং বিএনপি যেভাবে জামাত দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তো সেই প্রেক্ষিতে তারেক রহমান সাহেবের এই বক্তব্যটি অত্যন্ত ডিপ্লোম্যাটিক, এবং এই ডিপ্লোম্যাটিক বক্তব্য সময় উপযোগী এবং তাকে অনেক উপকারে আসবে। কিন্তু তার সঙ্গে সঙ্গে তারেক রহমান সাহেব এবং আওয়ামী লীগকে একটা বিষয় মনে রাখতে হবে যে অতীতে অনেকগুলো বিএনপির যে গুড ডিডস, এটি আওয়ামী লীগের জিদের কারণে নষ্ট হয়ে গেছে। আপনাদের মনে আছে যে একটা সময় বিএনপি ক্ষমতায় ঠিক সেই সময় তারেক রহমান সাহেব যখন দ্য প্রিন্স অফ দ্য পার্সিয়া, মানে পারস্যের রাজকুমারের যেভাবে ক্ষমতা ছিল 2001 থেকে 2006 সনে, তারেক রহমান সাহেবের ওরকমই ক্ষমতা ছিল এবং তিনি ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী হিসেবে পুরো দেশ চালাচ্ছিলেন। তখন সজীব ওয়াজেদ জয় বাংলাদেশে এসেছিলেন এবং তার সেই আগমনটাকে আওয়ামী লীগ সেলিব্রেট করেছিল, ওয়ান অফ দ্য হাইয়েস্ট সেলিব্রেশন। বিমানবন্দর থেকে একেবারে সুধা সদন পর্যন্ত লোকে লোকারণ্য। আমি ওই সময়টাতে যেহেতু রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম এবং এই ঘটনার সঙ্গে আমি জড়িত ছিলাম, তো দেখেছি যে সেদিন সজীব ওয়াজেদ জয়কে বরণ করে নেওয়ার জন্য কীভাবে রাস্তায় ঢল নেমেছিল। তো সজীব ওয়াজেদ জয়কে রাজনীতিতে তখন তারেক রহমান সাহেব স্বাগত জানিয়েছিলেন এবং তার বেশ কয়েকজন প্রতিনিধি জহিরুদ্দিন স্বপনের নেতৃত্বে ফুলের তোড়া নিয়ে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে দেখা করার জন্য সুধা সদনে এসেছিলেন। দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে সেই দিন তাদেরকে সুধা সদনের ভিতরে নেওয়া হয়নি, অভ্যর্থনা জানানো হয়নি এবং তাদের প্রতি সম্মান এবং সৌজন্যতা দেখানো হয়নি। এটি বিএনপির উদারতা ছিল। তারেক রহমান সাহেব সজীব ওয়াজেদ জয়কে সেদিন পাত্তা না দিলেও তার কিছু আসে যাইতো না, কিন্তু তিনি দিয়েছিলেন, তার উদারতা ছিল। কিন্তু আওয়ামী লীগ সেটা কাজে লাগাতে পারেনি। আওয়ামী লীগ সেখানে অহমিকা দেখিয়েছে এবং সেই অহমিকা দেখানোর ফলাফল তাদের ভালো হয়নি। তো ভালো হয়নি এবং এখন আবার বিএনপি যে উদারতা দেখিয়েছে সেটা আওয়ামী লীগ যদি গ্রহণ করে, সজীব ওয়াজেদ জয়ের পক্ষ থেকে যদি কংগ্রাচুলেশন জানানো হয়, ধন্যবাদ জানানো হয়, এটা স্বাভাবিক ভদ্রতা হবে। কিন্তু এখানে যদি সেই আমিও রাজপরিবারের সন্তান, আমাকে কে স্বীকৃতি দিবে, কে অনুমতি দিবে, এই ধরনের অহমিকা দেখানো হয়, এটি ভালো হবে না। তো যেটা বলছিলাম যে এর বাইরেও বিএনপি কিন্তু দুটো জিনিস দেখিয়েছে। অর্থাৎ একবার তারেক রহমান সাহেব বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করতে গিয়েছিলেন এবং ওটাকেও টিটকারি করা হয়েছিল, সম্মান দেখানো হয়নি। এবং বিএনপি আশা করেছিল যে বঙ্গবন্ধুকে যে সম্মান তারা দেখালো, বিনিময়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তারা সেই সম্মান দেখাবে, কিন্তু সেই সম্মান দেখানো হয়নি। ফলে কি হলো, তাদের এই সম্মানটা তারা আবার অসম্মানে রূপান্তরিত করেছে। এর প্রেক্ষিতে যখন বি চৌধুরীকে রাষ্ট্রপতি করা হলো এবং বি চৌধুরী যখন সেই বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করতে গেলেন, সেটা নিয়ে কিন্তু তাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল। তো এভাবে আসলে যে একটি পক্ষ যে শুধুমাত্র বগল বাজাবে, অন্য পক্ষ বাজাবে না, তা হয় না। একটি পক্ষ ভালো ব্যবহার করবে, অন্য পক্ষ করবে না, তাও হয় না। তো কাজেই তারেক রহমান সাহেব যে জিনিসগুলো ভালো শুরু করেছেন, আমাদের সবার উচিত সেই জিনিসগুলো প্রশংসা করা। আর তিনিও তো মানুষ, তার ভুল হবে, ভ্রান্তি হবে, তার দলের ভুল ভ্রান্তি হবে। গণতন্ত্রের স্বার্থে
এই ভুল ভ্রান্তিগুলোকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে না দেখে বরং এগুলোকে যদি সহনীয় পর্যায়ে সমালোচনা করা হয় যাতে করে কারো আতে ঘা না লাগে, তাহলে গণতন্ত্রের জন্য ফলাফল ভালো হবে। অন্যথায় যদি বিএনপি আওয়ামী লীগ অতীতের মতো নিজেদের ইগো দেখায়, নিজেদের যে নিজেদের ভাবসাব দেখানোর জন্য, নিজেদের স্বার্থ তুলে ধরার জন্য, বা আমরাই শ্রেষ্ঠ, আমরাই সব কিছু, এই জিনিসগুলো করার জন্য তারা অতীতের মতো যদি ঘাড় টেরামি করে, তাহলে বিএনপিও যাবে, আওয়ামী লীগও যাবে, মাঝখান থেকে তৃতীয় এমন শক্তি চলে আসবে যে এই শক্তির বুটের আঘাতে, সেই শক্তির লাঠির আঘাতে, সেই শক্তির বুলেটের দাপটে বিএনপি আওয়ামী লীগ কত বছর যে গলাগলি ধরে কান্নাকাটি করবে তাকে মাত্র আল্লাহই জানে। কাজেই সাধু সাবধান, সময়ের সদ্ব্যবহার করুন আপনারা সবাই। দেশের মানুষকে পেট ভরে গণতন্ত্র খাওয়ানোর জন্য ইউনূস 2024 সালের আগস্টে রক্তের উপর পা দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল তার সন্ত্রাসের সঙ্গীদেরকে নিয়ে। একদিকে শেখ হাসিনাকে ফ্যাসিবাদী বলে সারাদিন গালাগাল দিয়েও ইউনূসের শান্তি হয় না, তার সহযোগীরাও শান্তি পায় না। অথচ গত 18 মাস ধরে এই শেখ হাসিনার রেখে যাওয়া খাদ্য মজুদের ভরসাতেই দেশের মানুষ বেঁচে আছে। নির্বাচনের নামে তামাশা করে এখন বিদায় নিচ্ছে ইউনূস, কিন্তু যারা ক্ষমতায় আসবে তারা জানে কি যে দেশে খাদ্য মজুদের অবস্থা কাহিল, আর একটি দুর্ভিক্ষ দাঁড়িয়ে আছে দুয়ারে। মানুষের পেটে ভাত না থাকলে এই নির্বাচন, গণতন্ত্র, এটা কতটা মূল্য হবে বলেন তো আপনার কাছে? দুর্ভিক্ষ বোধহয় এমনই একটি শব্দ যা শুনতেই গায়ে কাটা দিয়ে ওঠে। আমাদের পূর্বপুরুষেরা যে 50-এর মন্বন্তরের কথা শুনিয়েছিলেন, সেখানে মানুষ খাদ্যের খোঁজে পথে পথে মরেছে, খেয়ে শেষ করেছে ঘাসের শিকড় পর্যন্ত। সেই ইতিহাস ভুলতে পারেনি বাংলার মানুষ। তাই শেখ হাসিনার সরকার যখন দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে তুলেছিল, তখন মনে হয়েছিল এই বুঝি আর দুর্ভিক্ষের ভয়াবহতা দেখতে হবে না। কিন্তু আজ যে পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে সেই আতঙ্ক আবার ফিরে আসার পথ হয়ে যাচ্ছে। সরকারের নিজস্ব তথ্যই বলছে যে দেশের প্রায় 2,60,00,000 মানুষ চলতি বছরে তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার মুখে পড়বে। 16 লক্ষ শিশু ভুগবে তীব্র অপুষ্টিতে। এই পরিমাণটা কতটা ভয়াবহ তা কি ইউনূস সরকার বোঝে, নাকি তারা এখনো মনে করে শুধু ভার্চুয়াল মিটিং, বাংলাদেশের কাছে সারা পৃথিবী আসবে, বাংলাদেশের কারো কাছে যেতে হবে না, এইসব বক্তৃতা দিয়েই দেশ চালানো যায়? একটি অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে দেশে। যে সরকারকে তারা ফ্যাসিবাদী বলে রাত দিন গালাগাল দেয়, সেই সরকারের তৈরি করা অবকাঠামো আর মজুদের উপরই তাদের টিকে থাকতে হচ্ছে। বিগত 1.5 বছরে খাদ্য নিরাপত্তায় ইউনূস সরকারের কোনো নতুন অবদান নেই। এমনকি একটি নতুন খাদ্য গুদাম বা সাইলো পর্যন্ত তৈরি করেনি এরা। শেখ হাসিনার আমলে যে 20 থেকে 22 লাখ মেট্রিক টন ধারণ ক্ষমতার মজুদ ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল, সেই একই ব্যবস্থার উপর ভরসা করে চলছে ইউনূস সরকারও। আরো হতাশাজনক বিষয় হলো দেশের খাদ্য নিরাপত্তার কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেই বর্তমান সরকারের। তারা এখন সেই গতানুগতিক ওএমএস আর টিসিবির কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এবং মজার ব্যাপার হচ্ছে তারেক রহমান আবার এগুলোই ভরসা দিচ্ছে যেগুলো অলরেডি শেখ হাসিনা করে গেছে, যেগুলো আগের সরকার শুরু করেছিল। নতুন কোনো উদ্যোগ না ইউনূস নিয়েছেন, না তারেক রহমান দেখাচ্ছেন, কেউ বলছে না। নতুন কোনো ভিশন নেই কোথাও। এই পরিস্থিতিতে সবচেয়ে বড় আশঙ্কার বিষয় হলো শেখ হাসিনা রেখে যাওয়া সেই নিরাপত্তা বলয় ক্রমেই ক্ষয়িষ্ণু হচ্ছে। কোভিড আর রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় যে বাফার স্টক নীতি দেশকে রক্ষা করেছিল, সেই কৌশলগত মজুদ এখন কতটুকু অবশিষ্ট আছে কেউ জানে না। জনসংখ্যা বেড়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার ঝুঁকি বাড়ছে, অথচ নতুন কোনো প্রস্তুতি নেই। বড় বড় কথার তো কোনো শেষ নেই। খাদ্য বিশেষজ্ঞরা যে সতর্কবাণী দিয়েছেন সেটা গুরুত্বের সঙ্গে শোনা উচিত ছিল আমাদের। তারা বলেছিলেন পুরনো মজুদের উপর অনির্দিষ্টকাল নির্ভর করা যাবে না, অথচ ইউনূস সরকার মনে করে রাজনৈতিক বক্তৃতা দিলে মানুষের পেট ভরে যাবে, নির্বাচন দিয়ে কাউকে ক্ষমতায় আনলেই সব ঠিক হয়ে যাবে। তারা ভুলে যাচ্ছে যে খাদ্য গুদাম কোনো রাজনীতি বোঝে না, কিন্তু রাষ্ট্র পরিচালনার দূরদর্শিতার সাক্ষ্য বোঝা যায় যে এই খাদ্য নীতিতে তাদের কত বড় দুর্বলতা রয়ে গেছে, কত বড় তারা অবোধ।
আরো লজ্জাজনক বিষয় হলো ইউনূস সরকার এখন একটি সাজানো নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল আওয়ামী লীগকে রাখা হয়েছে নির্বাচনের বাইরে। অন্যদিকে বিএনপি জামায়াতকে ক্ষমতার মূল্য দেখিয়ে তাদের মুখ বন্ধ রাখা হয়েছে। কিন্তু যারা ক্ষমতায় আসবে তারা কি জানে যে দেশের খাদ্য মজুদের অবস্থা এখন কেমন? তারা কি বোঝে যে শেখ হাসিনার তৈরি করা খাদ্য নিরাপত্তার ভিত্তি একেবারে দুর্বল হয়ে পড়েছে এখন? নাকি তারাও ইউনূসের মতোই মনে করে যে বড় বড় কথা বললে সব সমস্যার সমাধান হয়ে যাবে? গত 18 মাস যে বাংলাদেশের মানুষ খেয়ে পরে বেঁচে থাকলো, এই পুরোটা হচ্ছে শেখ হাসিনা রেখে যাওয়া মজুদ। বাস্তব হলো শেখ হাসিনার সরকার দেশকে যে খাদ্য নিরাপত্তা দিয়ে গেছে সেটা ছিল একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার ফল। চাল, মাছ, মাংস, সবজি এই 4টি প্রধান খাদ্যে দেশে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছিল। 12টি কৃষি পণ্য উৎপাদনে বিশ্বের শীর্ষ 10-এ জায়গা করে নিয়েছিল বাংলাদেশ। এই সাফল্য রাতারাতি আসেনি। এর জন্য লেগেছিল বছরের পর বছর পরিকল্পিত প্রচেষ্টা। বিশ্ব ব্যাংকের সঙ্গে প্রথম গ্যাঞ্জাম শুরু হয়েছিল কৃষিতে ভর্তুকি দেওয়ার জন্য। তারা কৃষিতে ভর্তুকি দিতে চায়নি, শেখ হাসিনা অ্যাডামেন্ট ছিলেন এবং প্রয়াত মতিয়া চৌধুরী, যাকে বাংলাদেশের বুদ্ধিজীবী কবরস্থানে জায়গা পর্যন্ত দেওয়া হয়নি, সেই মতিয়া চৌধুরী যখন কৃষিমন্ত্রী, তখন এই দুজনে মিলে বিশ্ব ব্যাংকের বিরুদ্ধে দাঁড়িয়ে কৃষিতে ভর্তুকি দিয়ে বাংলাদেশকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিল। কিন্তু ইউনূস সরকার সেই ভিত্তিকে আরো শক্তিশালী করার পরিবর্তে শুধু খেয়ে শেষ করে দিয়েছে। তারা নতুন কোনো সাইলো বানায়নি, নতুন কোনো কৃষি প্রযুক্তি উদ্ভাবন তো দূরের কথা, কারোর সঙ্গে কাজ করেনি। এমনকি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের নতুন কোনো পদ্ধতিও চালু করেনি। তাদের একমাত্র অবদান হলো আগের সরকারের তৈরি ব্যবস্থায় ধীরগতি আনা। এখন প্রশ্ন হলো, এই পরিস্থিতি কতদিন টিকবে? শেখ হাসিনা রেখে যাওয়া মজুদ যখন ফুরিয়ে যাবে তখন কি হবে? আর যদি সত্যি দেশে দুর্ভিক্ষ নেমে আসে তখন কি ইউনূস আর তার সহযোগীরা তার দায় নেবে? তারা তো নেবে না, তারা তো পালিয়ে যাবে। নাকি তখনও তারা শেখ হাসিনাকে দোষারোপ করে নিজেদের ব্যর্থতা ঢাকার চেষ্টা করবে? বর্তমান প্রেক্ষাপট চিৎকার করে বলছে যে শেখ হাসিনার খাদ্য পরিকল্পনার সুফল দিয়েই এখনো কোনো মতে পার হচ্ছে দেশের খাদ্য নিরাপত্তার বৈতরণী। কিন্তু এই বৈতরণী পার হওয়ার পর ওপারে যে ভয়ানক দুর্ভিক্ষ অপেক্ষা করছে তার দায়ে এই অবৈধ সরকার তো নেবেই না, বরং পরবর্তী সরকারকে সেই বিপদে ফেলে যাচ্ছে। পেটের ক্ষুধা কোনো রাজনীতি বোঝে না, কোনো স্লোগান চেনে না। শেখ হাসিনা হয়তো আজ ক্ষমতায় নেই, কিন্তু তার রেখে যাওয়া ব্যবস্থার উপর ভর করেই আজ ইউনূস সরকার রাষ্ট্র চালাচ্ছে। তবে মনে রাখা উচিত যে অন্যের করা রান্নায় অতিথি আপ্যায়ন করা যায়, কিন্তু আজীবন সংসার চালানো যায় না। নতুন করে রান্না চড়াতে হয়। আর সেই রান্নার আয়োজন যদি এখনই না করা হয় তবে সামনে যে অন্ধকার অপেক্ষা করছে তা থেকে বের হওয়ার পথ পাওয়া যাবে না। দুর্ভিক্ষ যখন দরজায় কড়া নাড়বে তখন এই সাজানো নির্বাচন আর ক্ষমতার ভাগবাটোয়ারা দিয়ে মানুষের হাহাকার থামানো যাবে না। খালি পেটে গণতন্ত্র হয় না। আপনার সামনে আপনার সন্তান ক্ষুধায় ছটফট করে মারা যাবে আর আপনি গণতন্ত্র ধুয়ে পানি খাবেন, এটা তো হয় না। হয় বলেন? নির্বাচন পরবর্তী আতঙ্ক কেন উপদেষ্টাদের পরিবার দেশ ছাড়ছেন? কখনো কখনো সোশ্যাল মিডিয়াও আমাদের খবর হয়ে ওঠে, কারণ মেইনস্ট্রিম মিডিয়া যখন প্রতিনিয়ত ব্যর্থতার পরিচয় দিচ্ছে, অনেক খবর দিচ্ছে না বা দিতে পারছে না। বিশেষ করে পরিবর্তিত বাংলাদেশের 2024-এর অগাস্ট পরবর্তী 1.5 বছরের বাংলাদেশের গণমাধ্যমকে যদি আপনি তাকান, যদি দেখেন, তাহলে অনেক ইনসাইড নিউজ আপনি পাচ্ছেন না বা পাবেন না। তখন কখনো কখনো সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন সোর্স আমাদের খবরের মূল উৎস হয়ে উঠছে। আজকে ঠিক তেমনি, এই মুহূর্তের ভিডিওতে ঠিক তেমনি একটি সোশ্যাল মিডিয়া খবর নিয়ে আলাপ করব। কখনো কখনো সোশ্যাল মিডিয়ার খবর নিয়েও আলাপ করতে হয়, তাই আলাপ করছি। দেশের রাজনৈতিক অঙ্গন যখন আসন্ন নির্বাচন ঘিরে উত্তপ্ত, ঠিক তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খবরটি হলো অন্তর্বর্তী সরকারের অন্তত 9 জন উপদেষ্টা পরিবারের সদস্যরা ইতিমধ্যে দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছেন। এই খবরটি দুজন বাংলাদেশের সিনিয়র সাংবাদিকের সোশ্যাল মিডিয়ার আলোকেই পরিবেশন করবার চেষ্টা করছি। খবরে শুধু 9 জনকে বললে পুরোটা হবে না, শুধু 9 জনই নন, জ্যেষ্ঠ সাংবাদিক কুদ্দুস আফরাদের দাবি অনুযায়ী বিশেষ সহকারী মিলিয়ে এই সংখ্যা
16টি পরিবার। গুঞ্জন শোনা যাচ্ছে যে 9 থেকে 11 তারিখের মধ্যে আরও অনেকে পাড়ি জমাবেন। আজ আমরা বিশ্লেষণ করব এই তথ্যগুলোর ভিত্তি কতটুকু, এটি কি নিছক গুজব নাকি আগাম কোনো আশঙ্কার পূর্বাভাস। এই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন দুই অভিজ্ঞ সাংবাদিক এবং যাদের কথা আমরা বলতে চাইছি তারা কিন্তু কোনো অলি গলির সাংবাদিক নন, সুশিক্ষিত এবং জাতীয় পর্যায়ে নিজেদের অবস্থান তৈরি করা সাংবাদিক। সাংবাদিক নজরুল কবির তার ফেসবুক প্রোফাইলে প্রথমে 9 জন উপদেষ্টার পরিবারের বিদেশে যাওয়ার বিষয়টি উল্লেখ করেন। এরপরই সেই পোস্টের কমেন্টে সাংবাদিক কুদ্দুস আফরাদ যোগ করেন এক নতুন মাত্রা। তিনি দাবি করেন বিশেষ সহকারী সহ এই সংখ্যা আসলে 16 এবং আগামী কয়েকদিনের মধ্যে আরও বড় ধরনের মুভমেন্ট হতে পারে। যখন এমন দায়িত্বশীল জায়গা থেকে এমন তথ্য আসে তখন জনমনে প্রশ্ন ওঠা স্বাভাবিক। সাধারণ মানুষ ভাবছেন যদি পরিস্থিতি স্বাভাবিকই থাকে তবে কেন এই এক্সিট প্ল্যান? তারা কি নির্বাচন পরবর্তী কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা বড় কোনো পরিবর্তনের আঁচ পাচ্ছেন? আমার কথাই যদি আমি বলি যে একদম উড়িয়ে দেওয়াও যায় না। আমিও বিভিন্ন জায়গা থেকে কানাঘোষা শুনছি। সাংবাদিক নজরুল করিম ফেসবুকে পোস্ট দিয়েছেন কিংবা কুদ্দুস আফরাদ কমেন্ট করছেন, কিন্তু আমাদের কানেও আসছে বিভিন্ন জায়গা থেকে যে উপদেষ্টা পরিষদের পরিবারের মধ্যে ইতিমধ্যে দেশ ত্যাগের হিড়িক শুরু হয়ে গেছে। কিন্তু কেন এই দেশ ত্যাগ? আমরা আগেই বললাম যে তারা কি কোনো পরিবর্তনের আশ পাচ্ছেন? কারণটা হচ্ছে যে গত 1.5 বছরের বাংলাদেশকে আপনি যদি দেখেন, গত 1.5 বছরে এই উপদেষ্টা পরিষদ বাংলাদেশকে একটি ধ্বংসস্তূপে পরিণত করেছে। বাংলাদেশের স্বাধীনতার 55 বছরের ইতিহাসে আমরা নির্বাচিত সরকার দেখেছি, আমরা রাজনৈতিক সরকার দেখেছি, আমরা সেনা শাসিত সরকার দেখেছি, আমরা সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার দেখেছি, আমরা সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার দেখেছি, কিন্তু বাংলাদেশের এতটা পতন আমরা কখনোই দেখিনি। আজকে উপদেষ্টা পরিষদের সদস্যরা কিংবা তাদের পরিবারের সদস্যরা রাতে নিশ্চয়ই বিছানায় ঘুমান। বিছানায় যখন শোন তখন নিজেদের কৃতকর্মের একটি কি আত্ম উপলব্ধি হয় না যে আমরা 1.5 বছরে কি করলাম? এই কর্মের উপরে আমরা কি বাংলাদেশে টেকে থাকতে পারবো, নাকি আমরা যদি বাংলাদেশে থাকি হঠাৎ করে যদি রাইফেলের গুলিটা অন্যদিকে ঘুরে যায়, আমাদের বিপক্ষে আছে মানে আমাদের প্রতিপক্ষের দিকে রাইফেলটা তাক করা আছে, হঠাৎ করে রাইফেলটা যদি আমাদের দিকে ঘুরে যায় তখন কি হবে? এই ভাবনাগুলো আসে কিনা? যদি এই ভাবনাগুলো আসে তাহলে সাংবাদিক নজরুল কবির কিংবা কুদ্দুস আফরাদ যে কথাগুলো সোশ্যাল মিডিয়ায় বলছেন সেগুলো কিন্তু অমূলক নয়। এছাড়াও আমরা যদি আরও বিভিন্ন বিষয়গুলো একটু বিবেচনা করি, আমরা যদি নিরপেক্ষভাবে দেখি তবে কিছু বিষয়ে মাথায় রাখতে হবে। উপদেষ্টাদের পারিবারিক অবস্থানের কথা যদি আপনি চিন্তা করেন, অনেক উপদেষ্টার সন্তান বা পরিবার আগে থেকেই বিদেশে স্থায়ীভাবে বসবাস করেন। তাদের আসা যাওয়া একটি নিয়মিত প্রক্রিয়া হতে পারে। নিরাপত্তা শঙ্কা, নির্বাচনের সময় বা পরবর্তী সময়ে রাজনৈতিক অস্থিরতা বাংলাদেশের রাজনীতিতে নতুন কিছু নয়। অনেক ক্ষেত্রে ব্যক্তিগত নিরাপত্তার খাতিরে পরিবারের সদস্যদের সরিয়ে রাখা একটি সাধারণ কৌশল হতে পারে। সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। সাংবাদিকরা যখন সুনির্দিষ্ট সংখ্যা বলেন, সংখ্যা ধরে ধরে বলছেন, তখন সাধারণত তাদের কাছে কোনো ইনসাইড সোর্স থাকে। তবে যতক্ষণ না পাসপোর্ট বা ইমিগ্রেশনের সুনির্দিষ্ট তথ্য পাওয়া যাচ্ছে ততক্ষণ একে স্ট্রং জল্পনা হিসেবেই দেখা হচ্ছে। আমাদের মনে রাখতে হবে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদের সাথে অনেক সময় রং চড়ানো হয়, তবে 16টি পরিবারের কথা যখন উঠছে তখন বিষয়টিকে একবারে উড়িয়ে দেওয়ারও কোনো সুযোগ নেই। সংখ্যা ধরে 9 আবার 16 এবং আগামী 9, 10, 11 ডেট দিয়েও দেওয়া হচ্ছে যে এই সময়ের মধ্যে মুভমেন্টটা আরও বেড়ে যাবে। তাহলে আপনি এটিকে উড়িয়ে দেবেন কিভাবে?
এই খবরের রাজনৈতিক প্রভাব কিন্তু ব্যাপক। সাধারণ মানুষ যখন শোনে যে নীতি নির্ধারকদের পরিবার নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছে, তখন তাদের মধ্যে প্যানিক বা আতঙ্ক তৈরি হয়। এটিকে নির্বাচনের পর কোনো ধরনের বড় পাওয়ার গ্যাপ বা বিশৃঙ্খলা সৃষ্টির ইঙ্গিত, নাকি এটি কেবলই একটি পরিকল্পিত অপপ্রচার যাতে সরকারের মনোবল ভেঙে দেওয়া যায়? সরকারের মনোবল শেষ মুহূর্তে আর মাত্র কয়েকদিন আছে, ভেঙে দিলেই কি আর না দিলেই কি? সরকারের মনোবল ভেঙে দিয়ে আসলে কি হবে এই মুহূর্তে? এই বিষয়গুলো বিবেচ্য। ইতিহাস বলে বড় ধরনের পট পরিবর্তনের আগে অনেক সময় প্রভাবশালী মহলে এক ধরনের দেশ ছাড়ার হিড়িক দেখা যায়। এখন প্রশ্ন হলো, বর্তমান পরিস্থিতি কি আসলেই সেদিকেই যাচ্ছে? বর্তমান পরিস্থিতি যদি আপনি বিবেচনা করেন, এটি কিন্তু খুব স্বল্পতম সময়ের একটা সাংবিধানিক যে 3 মাসের তত্ত্বাবধায়ক সরকার ছিল সেটি নয়, 1.5 বছর। আমাদের যে সরকারের যে মেয়াদ, আমাদের সাংবিধানিক নিয়ম অনুযায়ী যে রাজনৈতিক সরকার নির্বাচনের মাধ্যমে যে সরকারের মেয়াদ 5 বছর, এই সরকারটা কিন্তু 1.5 বছর, মোটেই কম নয়। কাজেই এটিকে একটা খুব বড় ধরনের পট পরিবর্তন যদি বলেন, তাহলে কিন্তু মোটেই ভুল হয় না। এবং এই পট পরিবর্তনের আগে তাদের কর্ম বিশ্লেষণ করলে তারা তো ভীত সন্ত্রস্ত হয়ে যাওয়ারই কথা। তারা যে অপকর্ম করেছে, ঘুষ, দুর্নীতি, অনিয়ম, সামাজিক বিশৃঙ্খলা, এটি কি তারা জানে না? তারা কি মনে করছে যে তারা একদম ধোয়া তুলসী পাতা? যদি মনে না করে, তাহলে আমাদের 2 সিনিয়র সাংবাদিক যে কথা বলছেন সোশ্যাল মিডিয়ায়, সেটির একদম কোনোভাবে উড়িয়ে দিতে পারি না। দিন শেষে 9, 10 বা 11 তারিখ পার হওয়ার পর অনেক কিছুই পরিষ্কার হয়ে যাবে। সাংবাদিক কুদ্দুস আফরাতের দেওয়া সময়সীমা যদি মিলে যায়, তবে সেটি হবে বর্তমান প্রশাসনের জন্য বড় ধরনের একটি অস্বস্তির কারণ। আর যদি এটি ভুল প্রমাণিত হয়, তবে বুঝতে হবে এটি ছিল একটি সুপরিকল্পিত গুজব। আমরা কোনো পক্ষ নিচ্ছি না, কেবল জনমনে চলমান প্রশ্নগুলো তুলে ধরছি। আপনারা কি মনে করেন, এই বিদেশ যাত্রা কি ব্যক্তিগত কারণে, নাকি বড় কোনো বিপদের আশঙ্কায়? কমেন্ট করে আমাদের জানান।